ঠিক তখনই জানালার কাজটা সজোরে কেঁপে উঠল, যেন বাইরে থেকে কেউ খুব জোরে কারাঘাত করেছে। কিন্তু জানলার ওপাশে তো কার্নিশ ছাড়া আর কিচ্ছু নেই, যেখানে কোনো মানুষের দাঁড়ানো অসম্ভব। রাত যখন গভীর হয়, চারপাশের পরিচিত পৃথিবীটা তখন অপরিচিত হতে শুরু করে। অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা সেই অতৃপ্ত আত্মারা জেগে ওঠে তাদের গল্প বলতে, আর সেই সব হারহীন করা সত্য ঘটনা আর কাল্পনিক রোমাঞ্চ নিয়ে আমি আছি আরজু ফারহান, আপনাদের প্রিয় শো ভয়ের জগতে। আজকের রাতটা সাধারণ কোনো রাত নয়। আজ আমরা এমন এক অন্ধকার গলিতে প্রবেশ করব যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। তিনটি ঘটনা, তিনটি বিভীষিকা, অভিশপ্ত ডাকঘর থেকে শুরু করে নির্জন ট্রেনের কামরা, প্রতিটি মুহূর্ত আপনাকে মনে করিয়ে দিবে যে আপনি একা নন। আপনারা যারা এই রোমাঞ্চ আর ভালোবাসেন তারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আরজু ফারহান 8 এবং আরজুর জীবনে। আপনাদের কাছে থাকা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, যা আমরা তুলে ধরবো পরবর্তী এপিসোডে। তাহলে কি তৈরি? জানলার পর্দাটা টেনে দিন, ঘরের আলোটা নিভিয়ে দিন, কারণ ভয়ের জগৎ এখন আপনার ঘরের দরজায় কারাঘাত করছে। চলুন শুরু করা যাক আজকের প্রথম স্টোরি। প্রথম ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন আশরাফুল। সো নিজেও লিখেছেন, আমিও ঠিক সেওই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। ঘটনাটা শ্রাবণের এক অন্ধকার রাতে। বাইরে অঝোর দ্বারায় বৃষ্টি পড়ছে, আর মাঝে মাঝে মেঘের গর্জন, এমন গর্জন হচ্ছে যে মনে হচ্ছে আকাশটা ফেটে মাথার উপর পড়বে। আমি তখন পেশাগত প্রয়োজনে উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে গিয়েছি। সেখানে থাকার মতো কোনো হোটেল না থাকায় গ্রামের এক বৃদ্ধ মাতবরের পুরনো জমিদার বাড়িতে আমার থাকার ব্যবস্থা হলো। বাড়িটা প্রায় 150 বছরের পুরনো, নোনা ধরা দেয়াল আর শেওলা পড়া থামগুলো দেখলেই গায়ে কাটা দেয়। রাত তখন প্রায় 12টা। আমি বড় দোতলার বারান্দায় একটা পুরনো কাঠের চেয়ারে বসে বাইরের বৃষ্টি দেখছিলাম। গ্রাম্য এলাকা বলে চারপাশ একদম নিঝুম, শুধু ব্যাঙের ডাক আর ঝি পোকার একঘেয়ে শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। হঠাৎ আমার মনে হলো আমার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ঝট করে পেছনে ফিরলাম, কিন্তু সেখানে কেউ নেই, শুধু দীর্ঘ একটা করিডোর অন্ধকারে মিশে গেছে। আমি ভাবলাম মনের ভুল, কিন্তু চেয়ারে আবার বসতে আমার কানে ভেসে এলো খুব ক্ষীণ একটা শব্দ। মনে হলো কেউ যেন উপরের তলায় ছাদের ঘরে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। গ্যাস গ্যাস শব্দ হচ্ছে, শব্দটা এক নাগারে চলতে থাকলো। আমি কৌতূহল সামলাতে না পেরে নিজের ঘরের ভেতরে চলে এলাম। আমার ঘরটা ছিল বেশ বড়, মাঝখানে একটা বিশাল খাট আর কোনায় এক জোড়া পুরনো আলমারি। আমি যখন বিছানায় গা এলিয়ে দিয়েছি তখন হঠাৎ টের পেলাম রুমের ভেতরের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেছে। ফ্রিজের ভেতরের মতো কনকনে ঠান্ডা। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার কানের ঠিক কাছে এসে দীর্ঘশ্বাস ফেলছে। আমি চমকে উঠে বসলাম, টর্চ জ্বালিয়ে পুরো ঘর দেখলাম, কিন্তু কেউ নেই। ঠিক তখনই জানালার কাজটা সজোরে কেঁপে উঠল, যেন বাইরে থেকে কেউ খুব জোরে কারাঘাত করেছে। কিন্তু জানলার ওপাশে তো কার্নিশ ছাড়া আর কিচ্ছু নেই, যেখানে কোনো মানুষের দাঁড়ানো অসম্ভব। রাত তখন 2টা। বৃষ্টির বেগ কমে এসছে, কিন্তু বাতাস বেড়েছে। আমি যখন আবার ঘুমানোর চেষ্টা করছি হঠাৎ লক্ষ্য করলাম দেয়ালের কোনো একটা বিশাল কালো ছায়া ধীরে ধীরে বড় হচ্ছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু হাতগুলো অস্বাভাবিক লম্বা এবং আঙ্গুলগুলো বড়শির মতো বাঁকানো। আমি ভয়ে পাথর হয়ে গেলাম, চিৎকার করতে চাইলাম, কিন্তু মনে হলো আমার গলার স্বর কেউ কেড়ে নিয়েছে। ছায়াটা দেয়াল থেকে বিচ্ছিন্ন হয়ে মেঝের ওপর দিয়ে হরহর করে আমার খাটের দিকে এগিয়ে আসতে লাগলো। তার কোনো মুখ নেই, শুধু চোখের জায়গায় দুটো টকটকে লাল আগুনের পিণ্ড জ্বলছে। ছায়াটা যখন আমার খাটের ঠিক পাশে এসে দাঁড়ালো তখন আমি এক তীব্র পচা লাশের গন্ধ পেলাম। মনে হলো যেন অনেক বছরের পুরনো কোনো কবর থেকে কেউ উঠে এসছে। সেই ছায়াটা ধীরে ধীরে তার লম্বা হাত বাড়িয়ে আমার গলার দিকে এগিয়ে আনছিল। আমি প্রাণপণে কাঠ থেকে লাফ দিয়ে ঘরের বাইরে করিডোরে বেরিয়ে এলাম।
অন্ধকার করিডোরে দৌড়াতে দৌড়াতে আমি সিঁড়ির কাছে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু অদ্ভুতভাবে সিঁড়িটা আর খুঁজে পাচ্ছি না। আমি যেদিকেই যাচ্ছি মনে হচ্ছে সেই একই দীর্ঘ করিডোরে ঘুরে মরছি। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটা ছোট্ট দরজা দেখতে পেলাম। দরজার উপর থেকে কান্নার শব্দ আসছে, এক মহিলা খুব করুণ এবং হাড়হিম করা কান্নার শব্দ। আমি ভাবলাম হয়তো কেউ বিপদে পড়ছে। কাঁপতে কাঁপতে দরজাটা খুলতে আমার রক্ত হিম হয়ে গেল। ভেতরে ছোট্ট একটা ঘরে এক মহিলা পিঠ দিয়ে বসে আছে, তার চুলগুলো মেঝেতে ছড়িয়ে আছে। আমি কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনি কে? মহিলাটি ধীরে ধীরে তার মাথাটা 180 ডিগ্রি করে আমার দিকে তাকালো। তার কোনো মুখ নেই, পুরো মুখটা মসৃণ চামড়া দিয়ে ঢাকা, শুধু কপালের মাঝখানে একটা বিশাল চোখ। সে এক বিকট অট্ট হাসি দিয়ে বলে উঠল, তুই এখান থেকে বেরোতে পারবি না, তোর রক্ত দিয়ে আজ আমাদের তৃষ্ণা মিটবে। আমি জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি সেই পুরনো বারান্দার চেয়ারেই বসে আছি। সকালের মৃদু আলো ফুটেছে। আমি ভাবলাম হয়তো সবটাই দুঃস্বপ্ন ছিল, কিন্তু নিজের হাতের দিকে তাকাতে আমার কলিজা শুকিয়ে গেল। আমার হাতে সেই ছায়া মানবের কালো আঙ্গুলের ছাপ স্পষ্ট বসে আছে। পাশের টেবিলটিতে রাখা জমিদার বাড়ির পুরনো ডায়েরিটা খুলতেই দেখি আজকের তারিখের জায়গায় লাল কালিতে বড় বড় করে লেখা, আগন্তুক, তুই পালানোর চেষ্টা করেছিস, কিন্তু তোর আত্মা আমাদের কাছে বন্দী হয়ে গেছে। আমি পেছনে তাকিয়ে দেখি আমার ছায়াটা মেঝেতে নেই। আমি আয়নার সামনে দাঁড়ালাম, কিন্তু আয়নায় আমার কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। আমি বুঝতে পারলাম আমি আর বেঁচে নেই হয়তো বা। আমি এখন এই অভিশপ্ত জমিদার বাড়ির একজন হয়ে গেছি। আজও সেই গ্রামের মানুষ বলে, ঝড়ের রাতে জমিদার বাড়ির বারান্দায় একজন অচেনা মানুষকে বসে থাকতে দেখা যায়, যে অপলক দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। আপনি যদি কখনো সেই পথে যান, খবরদার পেছনে তাকাবেন না। এটাই ছিল ভাইয়া আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটা আমাদেরকে যিনি পাঠিয়েছেন হাবিব সারোয়ার, সে নিজেও লিখেছেন, আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হাবিব। ঘটনাটি ঘটেছিল শহর থেকে অনেক দূরে, যেখানে পিচঢালা রাস্তা শেষ হয়ে কাঁচা মাটির পথ শুরু হয়েছে। সেখানে অবস্থিত নিশিন্দাপুর গ্রাম। আমি অফিসের একঘেয়েমি থেকে বাঁচতে আর নিজের ইউটিউব চ্যানেলের জন্য নতুন কোনো রহস্যময় গল্পের সন্ধানে সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে কিছু রহস্য উন্মোচন করার চেয়ে অজানা থেকে যাওয়াই ভালো। গ্রামের শেষ মতো একটা বিশাল জঙ্গল। সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের এক পরিত্যক্ত ডাকঘর বা পোস্ট অফিস। যাই বল না কেন, গ্রামবাসী দিনের বেলাতেও ওই পথ মারায় না, ওই পথে যেতে ভয় পায়। শোনা যায় 1940 সালের দিকে এক রাতে সেখানকার পোস্টমাস্টার আর তার পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে যারা ওখানে রাত কাটিয়েছে তারা কেউ সুস্থ অবস্থায় ফিরে আসেনি। আমি আমার ক্যামেরা আর ট্রাইপড নিয়ে ঠিক করলাম আজ রাতটা ওখানেই কাটাবো। রাত তখন 10টা। জঙ্গলের ঝিঝে পোকার ডাক হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। চারপাশটা কেমন ঘুমট আর থমথমে হয়ে গেল। ডাকঘরের দরজাটা পুরনো কাঠের। হাত দিতে একটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতরের ধুলোবালি আর মাকড়সার জালের গন্ধায় দম বন্ধ হয়ে আসছিল আমার। আমি আমার পোর্টেবল লাইটটা জ্বালালাম। দেখলাম মেঝের ওপর স্তূপ হয়ে পড়ে আছে কয়েকশো পুরনো হলদেটে চিঠি। আমি একটা চিঠি কুড়িয়ে নিলাম। চিঠির লেখাগুলো অদ্ভুত, লাল রঙের কালি থেকে লেখা, যা অনেকটা শুকনো রক্তের মতো দেখাচ্ছিল। চিঠিতে লেখা ছিল, ওরা আসছে, দরজা বন্ধ করেও লাভ নেই, ওরা দেয়াল ভেদ করে আসে। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমার ঠিক পেছনে কেউ হেঁটে গেল। আমি দ্রুত ক্যামেরা ঘোরালাম, কিন্তু কিছুই নেই, শুধু একটা ঠান্ডা বাতাস আমার গাড়ি স্পর্শ করে চলে গেল। রাত 12টা বাজার সাথে সাথে ওপরের ঘর থেকে খট খট শব্দ আসতে শুরু করলো। মনে হচ্ছে একজন খুব দ্রুত টাইপরাইটারের কিছু লিখছে। আমি সিঁড়ি দিয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নিলাম। প্রতিটি ধাপে আমার পায়ের শব্দ প্রতিচ্ছন্ন হয়ে ফিরে আসছিল। উপরের ঘরে গিয়ে দেখি একটা পুরনো টাইপরাইটার রাখা আছে, তার চাবিগুলো নিজে নিজে ওঠানামা করছে। সাদা কাগজে টাইপ হচ্ছে একটি বাক্য, তুমি কেন এলে, তুমি কেন এলে।
আমি সম্বিত হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় ঘরের কোনায় রাখা বিশাল আলমারিটা নিজে নিজেই খুলে গেল। ভেতর থেকে একটা কালো কুচকুচে হাত বেরিয়ে এলো। হাতটা মানুষের মতো না, আর তার চামড়া ফ্যাকাশে, আর আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা। আমি চিৎকার করে নিচে দৌড়ে পালালাম। নিচে এসে আমি সদর দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা বাইরে থেকে কেউ যেন আটকে দিয়েছে। আমি জানলার কাঁচ ভাঙার চেষ্টা করলাম, কিন্তু কাঁচটা পাথরের মতো শক্ত হয়ে আছে। হঠাৎ ঘরের দেয়ালগুলো থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়তে শুরু করলো। বাতাসে একটা পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়লো। অন্ধকার কোণ থেকে একে একে কতগুলো অবয়ব বেরিয়ে আসতে লাগলো। তাদের কারোর চোখ নেই, কারোর চোয়াল ঝুলে আছে। তারা সবাই ইউনিফর্ম পরা, ঠিক যেন সেই হারিয়ে যাওয়া পোস্টমাস্টারের পরিবার। তাদের মধ্যে একজন এগিয়ে এসে তারা জরাজীর্ণ হাতটা আমার কাঁধে রাখলো। তার হাতটা বরফের চেয়েও ঠান্ডা। সে ফিসফিস করে বলল, অনেকদিন পর একটা নতুন চিঠি পাঠানোর সুযোগ পেলাম। আমাদের রক্ত দিয়ে লেখা চিঠির পাও কবে তুমি? রাত তখন 3টে। আমি কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে ডাকঘরের গোপন কুঠুরিতে লুকিয়ে পড়লাম। সেখানে দেখলাম একটা বিশাল আয়না। আয়নার ভেতরে আমি নিজেকে দেখতে পাচ্ছি না, বরং দেখতে পাচ্ছি আমার কঙ্কাল সার দেহটা দাঁড়িয়ে আছে। আয়নার ভেতরে আমিটা হঠাৎ হেসে উঠলো এবং আয়না থেকে বেরিয়ে আসতে চাইলো। হঠাৎ চারপাশ কাঁপতে শুরু করলো। ওপরের টাইপরাইটারের শব্দ আরো তীব্র হলো। মনে হলো পুরো বাড়িটা আমার ওপর ভেঙে পড়েছে। আমি চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপ করতে শুরু করলাম। হঠাৎ সব শান্ত হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসী আমাকে ডাকঘরের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। আমার ক্যামেরা আর ফোন সব ভেঙে চুরমার হয়ে গিয়েছি। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হলো আমার গায়ের সাদা শার্টে লাল কালিতে বা রক্তে একটা ঠিকানা লেখা ছিল। আমি যখন বাড়ি ফিরলাম, আমার মোবাইলে একটা নোটিফিকেশন এলো। আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড হয়েছে। ভিডিওটা খুলে দেখি, গত রাতে আমি যখন অজ্ঞান ছিলাম তখন কেউ একজন আমার ফোন দিয়ে আমারই ভিডিও করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে আমি নিজেই সেই টাইপরাইটারের পাগলের মতো লিখছি আর নিজের রক্ত দিয়ে চিঠির খামগুলো সিল করছি। ভিডিওর শেষে ক্যামেরাটা আমার মুখের সামনে আনা হলো। সেখানে আমার চোখের মনি দুটো সম্পূর্ণ সাদা। আজ পর্যন্ত আমি আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পাই না। মাঝে মধ্যে রাতে আমার কানের কাছে সেই টাইপরাইটারের শব্দটা এখনো ফিরে আসে। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। যদি ভালো লাগে ঘটনাটা পড়ে শোনাবেন। এবং হ্যাঁ, আপনার ঘটনাটা আপনার পড়ে দিলাম। এবং এর সাথে বলতে চাই, যারা এখনো পর্যন্ত ভিডিওটা শেয়ার করেন নাই, অবশ্যই শেয়ার করে আপনাদের ফেসবুকের টাইমলাইনে রেখে দিবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ভয়ের জগৎ ফ্যামিলির একজন মেম্বার হন নাই, আর যে ফারহান ফ্যামিলির একজন মেম্বার হন নাই, তাদেরকে বলতে চাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আর যে ফারহান এই চ্যানেলটার মেম্বার হয়ে যান। কারণ এই চ্যানেলে আমরা অনেক নতুন নতুন শো আনতেছি, অনেক নতুন নতুন প্ল্যান আছে আমাদের। যেমন হচ্ছে গিয়ে আমাদের বিবাহিত ভার্সেস অবিবাহিত শোটা হচ্ছে এখন। আর হচ্ছে গিয়ে সেই শোতে আমরা প্র্যাঙ্কও আনবো খুব দ্রুত। সো আপনাদের যুক্ত থাকতে হবে অবশ্যই। চলুন আমরা যে আমাদের পরবর্তী ঘটনাটা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নামটি হচ্ছে নিলয় রয়। সো নিজে লিখেছেন, আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। হ্যালো ফারহান, কেমন আছো? আশা করি ভালো আছো। যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটা পড়ে শোনাবে। ঘটনাটা তখন রাত প্রায় 11:30। আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। স্টেশনে তেমন কেউ নেই। ঝিরঝিরে বৃষ্টির সাথে হালকা বাতাস দিচ্ছে। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে দেখলাম প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় একটা লোক একা বসে আছে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, কিন্তু লোকটার মাথাটা নিচের দিকে ঝুলে আছে। ট্রেন আসার পর আমি কামরায় উঠে বসলাম। দেখলাম লোকটাও ঠিক আমার উল্টো পাশের সিটে এসে বসছে। ট্রেনের জানলাগুলো পুরনো স্টাইলের, বাইরে ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টির ঝাপটা। আমি লোকটির সাথে কথা বলার চেষ্টা করলাম। ভাই, কোথায় যাবেন আপনি? লোকটি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে তার মাথাটা তুললো। টর্চের মৃদু আলোয় দেখলাম তার মুখটা ফ্যাকাশে সাদা, কোনো রক্ত নেই। আর তার চোখ দুটো মনে হচ্ছে যেন কোটরের ভেতর কোনো মনি নেই, শুধু দুটো গভীর গর্ত। হঠাৎ ট্রেনের সব লাইট নিভে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো ট্রেনটা বাতাসের ওপর দিয়ে চলছে, কোনো শব্দ নেই। আমি পকেট থেকে ফোন বের করে টর্চ জ্বালালাম। দেখলাম সামনের সিটটা ফাঁকা, লোকটি নেই, অথচ কামরার দরজা তো বন্ধ ছিল। ঠিক সেই মুহূর্তে আমার কাঁধে একটা বরফ শীতল হাতের স্পর্শ পেলাম।
আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, আমার স্টেশনে চলে এসছে, আপনি নামবেন না। আমি চমকে পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। ট্রেনটা তখন একটা স্টেশনে থামলো। স্টেশনের নাম লেখা নেই, চারপাশে শুধু কুয়াশা। ট্রেন থেকে নামার সময় আমি কামরার জানলায় আমার প্রতিচ্ছবি দেখতে গেলাম, কিন্তু আয়নার মতো কাছে আমার চেহারার বদলে দেখলাম সেই সাদা পাঞ্জাবি পরা লোকটা আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এবং তার হাত দুটো আমার গলার দিকে এগিয়ে আসছে। পরদিন সকালে ট্রেনের একদম শেষ কামরায় আমাকে খুঁজে পাওয়া যায়। ডাক্তাররা বলেছেন আমি ভয়ে জ্ঞান হারিয়েছিলাম, কিন্তু আমার গলার চারপাশে কারো হাতের ছাপ দেখে তারা কেউ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আজ অন্ধকার রাতের ট্রেনের শব্দ শুনলে আমার মনে হয় কেউ একজন আমার স্টেশনের জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম ভাইয়া, এটা ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনান। এবং হ্যাঁ, আপনার ঘটনাটা আমরা পড়ে দিলাম এবং এর সাথে আমাদের সময় হলো বিদায় নেওয়ার। ঘটনাগুলো শেষ হলো, কিন্তু ভয় কি আদেও শেষ হলো? রাত যত বাড়ছে আপনার চারপাশের অন্ধকার হয়তো আরো ঘনীভূত হচ্ছে। হয়তো ঘরের কোনো কোণ থেকে কেউ আপনাকে লক্ষ্য করছে, যে আপনার চোখের আড়ালে। আমি আরজু ফারহান আজকের মতো ভয়ের জগৎ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমাদের এই যাত্রা এখানেই থামছে না। আরও এমন সব হার হিম করা গল্প এবং অভিজ্ঞতার জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ আরজু ফারহান 8 এবং আরজু জীবন। আপনার কাছে কি এমন কোনো রহস্যময় ভৌতিক ঘটনা আছে যা আপনি বিশ্বকে শোনাতে চান? তবে দেরি না করে এখনই আমাদের পেজের ইনবক্সে পাঠিয়ে দিন। আপনার গল্পটি হতে পারে আমাদের আগামী এপিসোডের মূল আকর্ষণ। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, একা অন্ধকারে বাইরে বের হবেন না। মনে রাখবেন, অন্ধকারের নিজস্ব একটা ভাষা আছে যা আমরা সবাই বুঝতে পারি না। সবাইকে শুভরাত্রি, যদি ঘুমানো সম্ভব হয়। আল্লাহ হাফিজ।